আচ্ছা বাবা, দাদু ওখানে কি একাই থাকতো? ওনার ভয় করতো না? ধুর পাগল পোলা, তোর দাদু কি ছোট মানুষ আছিল যে ভয় পাইব? এই নদী আছিল ওনার সাথী। দিন রাত এইখানে কাটাইতো, জাল ফেলতো, গান গাইতো, আর এই বাঁশের মাচাতেই ঘুমাইতো রে। এই মাচা কি দাদু নিজেই বানিয়েছিল বাবা? হরে, তোর দাদু নিজের হাতেই বাঁশগুলো কাটছিল। তখন আমি তোর মতোই ছোট। তোর দাদু কইতো এই বাঁশে নাকি নদীর মায়া লাইগা আছে। কেমন যেন গন্ধ পাইতো, কাঁচা বাঁশের আর ভেজা মাটি। বাবা, নদী কি কথা বলতে পারে? হ, কয়তো, তয় সবাই শুনবার পারে না। নদীর কথা কান দিয়া শোনা যায় না, মন দিয়া শুনতে হয় রে। নদী গান গায়, কান্না করে, আবার কখনো কখনো চুপও থাকে। আজকে শুই না দেখ কেমন সুন্দর সুর কইরা গান গাইতাছে। বাবা, দাদু কি সত্যি এখানে একা থাকতে ভয় পেত না? না রে বাবা, তোর দাদু কইতো ভয় তো তখন লাগে যখন মানুষ নিজেরে চিনবার পারে না। এই নদীর স্রোত তোর দাদুরে শেখাইছিল ধৈর্য আর শান্তি। একদিন আমারে কইছিল নদী চলতে জানে, থামতে জানে, তাই মানুষেরও নদীর থেকেই শিক্ষা নেওয়া উচিত। বাবা, এই মাচা ঘরটা তো পুরান হয়ে গেছে, হুট করে যদি ভেঙে যায় তখন? ভাঙলে আবার নতুন করে বানামু। তোর দাদুর শরীরের ঘাম এই ঘরে মিশা আছে রে। এই ঘরটা তোর দাদুর অনেক প্রিয় আছিল। এইটা কেবল একটা ঘর না, এইটা একটা স্মৃতির ভান্ডার রে, বুঝলি? আচ্ছা বাবা, তুমি কি দাদুর মতো গান গাইতে পারো? হ, গাইতাম এক সময়। এখন এই নদী গান গায়, আমি আর গাই না। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। চল রে বাপ, আজ তোর লাইগা তোর দাদুর মতন একটা বড় মাছ ধরু মায়। হ বাবা, আজ আমরা অনেক বড় মাছ ধরবো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা, একটা প্রশ্ন করি। খিরে, আবার কি শিখাইবি? তোর তো খালি সারাদিন প্রশ্ন আর প্রশ্ন। এইটা কি, ওইটা কেন? আরে শোনোই না, আজ সকালে বাবা দাদুর কথা বলছিল। বলল দাদু নাকি একা মাছা ঘরে থাকতো। তুমি কি দাদুকে চিনতে মা? চিনতাম রে, চিনতাম। তোর জন্মের অনেক আগে দাদু ছিলেন এই গ্রামের গর্ব। উনি ছিলেন খুব শান্ত স্বভাবের মানুষ, কথা খুব কমই বলতেন। নদী ছিল উনার সব। দাদু কি কখনো কারোর ওপর রাগ করতো না? সব সময় শান্ত থাকতো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোর দাদু কখনো কারো উপরই রাগ দেখাইতো না। কেউ যদি ওনারে রাগ দেখাইতো না, তাইলে উনি বলতেন রাগ মানে আগুন, আগুনে পুইরা কি কেউ জিতবার পারে? দাদু কি সারাদিন ওই মাচা ঘরেই থাকতো? বাড়িতে আসতো না? বাড়ি আইতো না বললেই চলে। সারাদিন ওইখানেই থাকতো। সকালে নদীতে জাল ফেলতো, দুপুরে মাছার ওপর বসে মাছ পরিষ্কার করতো, আর বিকেলে বিকেলে নদীর ধারে বসে বাঁশি বাজাতো। নদীর সাথে নাকি সারাক্ষণ ওনার কথাবার্তা চলতো। দাদু বাঁশি বাজাতে পারতো? হ্যাঁ রে, তোর দাদুর বাঁশি শুনলে নদীর যেন ঢেউই থাইমা যাইতো। গ্রামের সবাই কইতো ওই নদীও তোর দাদুর বাঁশির সুরে মুগ্ধ। আচ্ছা মা, আমি কি দাদুর মতো ওই মাচা ঘরে থাকতে পারবো? হ, পারবি না কেন? তুই শুধু তোর দাদুর কথা মনে রাখবি। তোর দাদু কইতো নদীর কাছ থাইকা ধৈর্য শিখবা, যত জলই বইয়া যাক, স্রোত জানে কোন দিকে যাইতে হইব। মা, দাদুর বাঁশিটা কি আছে এখনো? আছে রে বাবা, ঘরের আলমারির ওপরেই আছে।
তোর বাবা ওইটা অনেক যত্ন কইরা তুইলা রাখছে। কেন, তুই দেখবি? হ্যাঁ মা, ওই বাঁশি আমি কাল মাচা ঘরে নিয়ে যাব, তারপর নদীর ধারে বসে বাজাবো। হ্যাঁ ঠিক আছে, তয় আসতে বাজাবি। নদী কইলাম দুপুরে ঘুমায়। কি সব যে বলো না মা। এই যে সবাই, তোমাগো আজ একটা দরকারি কথা গমু। কি দরকারি কথা মোরল বাবু? কোনো গরম খবর আছে নাকি? নদীর ধারের কার জমিটা তো বছর বছর জলে ডুইবা যাইতাছে। সরকার যদি কিনা নেয় তাইলে ওইখানে বাদ দেব। জমির দামও নাকি ভালোই দেব। গ্রামের সবাই রাজি হইয়া গেছে। ওই সিধু এখনো ভাবতাছে। ভাবতাছি না বাবু, আমার মন মানতাছে না। ওই জমিতেই তো মাচা ঘরটা, আমার বাবার নিজের হাতের গড়া। ওই জায়গাটা আমার বাবার শেষ স্মৃতি। ওইটা বিক্রি করা মানে নিজের শেকড় গাইটা ফালান। কিন্তু মোড়ল বাবুর কথাই তো সবাই রাজি হইছে। জমি দিয়া কি হইব, টাকা তো পাওয়া যাইব। আজকাল সবাই টাকাই চায়, টাকা হইলে সব হয়। নদীর ধারে জমি মানে শুধু মাটি না, স্মৃতি রে ভাই, স্মৃতি। ওই বাঁশের গন্ধে সিধুর বাবার ঘাম মিশা আছে। স্মৃতি দিয়া সংসার চলে না দেবে। জীবনে উন্নতি চাইলে ত্যাগ করতে হয়। বাদ হইলে এই গ্যারাম রক্ষা পাইব। গ্যারাম বাঁচবো ঠিকই, কিন্তু নদীটা যে মরবো বাবু। বাদ দিলে নদীর স্রোত থাইমা যাইব, মাছ মরবো, জমি শুকাইব। তখন উন্নতি কেমনে হইব শুনি? তুমি মিয়া বেশি বোঝো। গ্রামের ভালা হই এইটা তুমি চাও না, তাই তো? ভালা তো চাই বাবু, কিন্তু নদী মাইরা তো ভালো করন যায় না। ওই নদী তো আমাকে শত শত বছর ধইরা বাঁচাইয়া রাখছে। মোরল মশাই, নদী যদি না থাকে তাইলে আমরা বাঁচুম কেমনে? তোমাগো লাইগা টাকা কামানোর একটা ভালো সুযোগ আছিল। মোরল মশাইয়ের কথা শুনলা না তো? পরে কইলাম আফসোস করবা। টাকার দামে বাবার স্মৃতি বিক্রি করুম না মহেশ। ওই নদী আমার রক্তে মিশা আছে। তুই ঠিকই করছত রে বন্ধু। নদীরে বাঁচাইলে গ্যারামও বাঁচবো, বুঝলি? দাদু বলেছিল বাসে নাকি নদীর মায়া লেগে আছে। সত্যিই কি থাকে? বৃষ্টির জল কি বিভিন্ন রঙের হয়? দাদু, তুমি কি এই নদীর নিচে আছো? তোমার বাঁশি কি বাজছে নাকি? আমি শুনছি দাদু, তুমিই তো বাজাচ্ছ। এই যে সিধু, কেমন আছো? নদীর ধারে এখন সময় কাটাও দেখতাছি। এই নদী তো আমার আপন জনের মতো বাবু। এরে ছাড়া তো আমি থাকতে পারি না। তোর তো খালি ঢঙের কথা। আচ্ছা বাদ দে, মোরল বাবু তোর একটা কাজের কথা কই চাইছে, মন দিয়া শোন। সিধু, তরে আমি আবারও বুঝাবার আইছি। ওই জমিটা বিক্রি কর, সরকার ভালো দাম দেব, তুইও লাভে থাকবি। বাদ দিলে গ্যারাম নিরাপদ হইব। আর তুই ভাবিস না তোর বাবার স্মৃতি নষ্ট হইব না রে। বাবু, স্মৃতি নষ্ট না হইলেও জায়গাটা হারাইলেই তো মনটা খালি হইয়া যাইব। ওইখানে বাবার মাসা, জলের গন্ধে ওনার নিঃশ্বাস আছে। টাকাই কি সেটা পাওন যাইব? ওই সব আবেগের কথাই পেট ভরে না। শুধু সবাই রাজি হইছে, তুই একলা কেন আড়ষ্ট হইয়া বইসা আছত? কত একলা হইলেও
সত্যের পাশে আছি মহেশ। নদীরে বিক্রি কইরা কেমনে শান্তি পাই? দেখ সিধু, আমি জানি তোমার আবেগ আছে, কিন্তু চিন্তা করো তোমার বাচ্চা তুমি কিভাবে মানুষ করবা? এই টাকায় নতুন ঘর বানাইতে পারবা, আবার অন্যখানে জমি কিনবার পারবা। টাকা তো আইজ আছে তো কাইল নাই বাবু, কিন্তু বারবার এই জায়গাটা হারাইয়া গেলে আর কোনোদিনও পাবো না। ওই মাসা ঘরেই তো আমার শৈশব কাটছে, আবার আমার পোলারও খেলার জায়গা ওইটা। তাইলে তুই গ্রামের উন্নতি চাস না, তাই তো? উন্নতি মানে যদি নিজের মাটি হারানো হয়, তাইলে সেই উন্নতি আমার লাগবো না। ঠিক আছে সিধু, তোমার ভাববার এখনো সময় আছে, তোমারে আরো সময় দিলাম। আবেগ বাদ দিয়া বাস্তবতা দিয়া ভাবো, কিন্তু মনে রাখো সুযোগ কারো লাইগা বারবার আসে না, বুঝলা? বাবা, আজ যদি তুমি থাকতা তাইলে খুব ভালো হইতো। আমি সত্যিই বুঝতাছি না কি করুম, সত্যিই বুঝতাছি না। কিরে, ভিজবি নাকি বাবা? মন চাইতাছে? জানো মা, আমার মনে হচ্ছে নদী গান গাচ্ছে। কি সুন্দর একটা সুর, কি সুন্দর ছন্দ। বৃষ্টি আর নদীর মিলে কেমন সুর বাজায় দেখছিস? হ্যাঁ মা, মনে হচ্ছে দাদু বাঁশি বাজাচ্ছে। সুরটা ঠিক ওই মাচা ঘরের দিক থেকে আসছে মা। জানিস বাবা, তোর দাদু এই বৃষ্টির সময় নদীর ধারে বসে গান গাইতো। বৃষ্টি পড়লেই বলতো নদী নাকি গান গাইতাছে, আর সে নাকি সব শুনতে পাইতাছে। তাই তো বলছি মা, দাদু মনে হয় এখানে গাচ্ছে, গান গাচ্ছে। দাদু মরে গিয়ে আত্মা হয়ে আবার ওই বাঁশের মাচার ঘরে আসছে। আচ্ছা মা, নদী যে গান গায়, আমি কি ওই গান শুনতে পারবো? যে মন দিয়ে শোনে সে সব শুনতে পারে রে বাবা। তোর দাদুর মতো তুইও পারবি। চল এবার ঘুমিয়ে পড়ি বাবা, কাল সকালে বৃষ্টি থামলে আমরা ওই মাসা ঘরে যাবো। হ্যাঁ মা, তবে ওখানে গেলে দাদুর গান যদি থেমে যায়? গান থামে না রে বাবা, শুধু সুর বদলায়। আরে, এটা আবার কি রে? ট্রাঙ্ক নাকি জাদুর বাক্স? এই সুমন, একা একা নদীর ধারে কি করস? কাকা, একটা বাক্স ভাসছে, মনে হয় দাদুর কোনো জিনিস হবে। চল দেহি তোর দাদু তল্লাইগা কি গুপ্ত ধন পাঠাইলো, চল। এই তো খোলা গেল, এখন দেখা যাক ভিতরে কি আছে। দেখো কাকা, এটা তো দাদুর ছবি। নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছে সেই ছবি। হরে, এই ছবি আমি ছোটবেলায় একবার দেখছিলাম, কত বছর পর আবার আজ দেখলাম। আরে, এটা তো আমার জন্য লেখা। দাদু কি সত্যি আমার জন্য এই চিঠি লিখেছিল? হয়তো তাই হইব রে। তোর দাদু ঠিক জানতো একদিন তুই ওই মাসা ঘরের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করবি। জানো কাকা, মাঝে মাঝে আমার মনে হয় দাদু এখনো বেঁচে আছে আমাদের মাঝে, এই নদীর সুরে।
তুই ঠিকই কইছত রে, নদী কখনো মরে না, সে গল্প রাইখা যায় রে, বুঝলি? আচ্ছা কাকা, আমি এগুলো বাড়ি নিয়ে যাই, বাবার মাকে দেখাবো, তারা খুব খুশি হবে। ঠিক আছে, তাই কর। চিঠিতে কি লেখা আছে ওইটা কইলাম পরে আমারে কইবি, ঠিক আছে? তোর নামে তোর দাদা কি লিখা গেল এইটা জানার লাইগা খুব কৌতূহল হইতাছে রে। ঠিক আছে কাকা, এখন তাহলে আমি যাই। বাবা দেখো, এটা দাদুর লেখা চিঠি, ওপরে লেখা আছে আমার নাতির জন্য। তার মানে বাবা এই চিঠিটা তোর জন্মের আগেই লিখছিল? একটু পইরা শোনা তো বাবা, শুনি কি লিখছে। যে নদীর ধারে আমার সারা জীবন কেটেছে, সেই নদী আমার পরিবার। এই নদী যদি কখনো হারায়, তাহলে আমাদের শিকড়ও হারাবে। মাটির গন্ধ, বাঁশের মাচা, বৃষ্টির গান, সব কিছু এই নদীর সন্তান। তুমি মনে রেখো, নদী মানে শুধু জল নয়, নদী মানে জীবন। কি গভীর কথা লিখছে তোর দাদু। আমরা তো এখন নদীরে শুধুই ভয় পাই, জল বাড়লে ফসল ডুইবা যাইবো ভাবি, কিন্তু উনি নদীর মধ্যেই শান্তি খুঁজা পাইছিলেন। বাবা সব সময় কইতো, নদীরে বুঝলে জীবন বুঝবি। আমি তখন বাবার কথা বুঝি নাই, আইজের মানে বুঝতাছি আমি। বাবা, আমরা নদীটা বাঁচাবো, তাই না? কেউ যেন এই জায়গাটা বিক্রি না করে, সেটা দেখতে হবে। হরে বাবা, যতদিন আমি বাইসা আছি কেউ নদীর বুকে বাদ দিতে পারবো না। এই নদী আমাকে শেকর। সুমন রে, তোর দাদু যদি এখন আমাকে এসব কথা শুনতে পাইতো, তাইলে কতই না খুশি হইতো। আমি জানি মা, ওই নদীর হাওয়ার মাধ্যমে দাদু আমাদের সব কথা শুনছে। আমি কাল মাচা ঘরে গিয়ে ওই চিঠিটা একবার পড়ে শোনাবো। বাবা, তোমার কথা আমরা রাখবো, যেমন কইরাই হইক ওই নদীর আমরা হারাইতে দিব না। তোমার ওই ঘরও না, তোমার ওই ঘরও না। সিধু, সময় তো অনেকই দিলাম রে, কি সিদ্ধান্ত নিলা ক? সরকার থেকে তো কাইলি মাপজোক করতে লোক পাঠাইব, এখন রাজি হইলে লাভ তোমারই। বাবু, আমি অনেক ভাবছি, সারা রাত জায়গা ভাবছি, কিন্তু মন একটা কথাই কইতাছে, এই নদী আমাগো প্রাণ। টাকা দিয়া সেই প্রাণ কেমনে কিনবেন বাবু, কন্ত? তুই বুঝতাছত না রে সিধু, এই সিদ্ধান্তে পুরা গ্রামের ভবিষ্যৎ বদলাইব। নদীতে বাঁধ হইলে বন্যা আটকানো যাইব রে। বন্যা আটকানো যাব ঠিকই, কিন্তু নদীটা তো মইরা যাব বাবু। বাদ দিলে নদীর এই স্রোত আর থাকবো না। আর এই নদী যদি না থাকে, তাইলে ফসলের প্রাণ পানি কোত্থেকে পাবে? মাটির রস, বাতাসের ছোঁয়া, এই সব তো নদীই দেয়। শুধু তুই এখনো আবেগী হইয়া ভাবতাছ, টাকায় অনেক কিছু করণ যায়, পোলার ভবিষ্যৎ, ঘর বাড়ি, সব কিছু। তোর জীবন বদলাইয়া যাব রে, তোর জীবন বদলাইয়া যাব। টাকা দিয়া না হয় নতুন ঘর বানাবো, কিন্তু এই নদীটারে কই পাবো? আর আমার পোলাটা যদি একদিন মাছা ঘরে আইসা জলের গন্ধ না পায়, তাইলে ওই সব ঘর দিয়ে কি লাভ হইব? তোর বাবা একটা ভালো মানুষ আছিল, কিন্তু এখন সময় পাল্টাইছে রে সিধু। তাই তুই নিজেরও একটু পাল্টা, বুঝলি? সময় বদলায়, কিন্তু শেকড় বদলায় না বাবু। এই মাটি আমার রক্তে মিশা আছে, আমি ওরে বিক্রি করুম না। তুই জানস, তুই যদি এমনি জীবন চালাস, তাইলে তোর সামনে আরো অনেক কষ্ট আছে। চাইলেই তুই সব কষ্ট দূর করতে পারবি না রে। আমার কষ্ট থাকে থাক, তবুও নদীর আরে বাঁচামু। বাবার চিঠিতে লেখা ছিল, নদী হারাইলে শিকড়ও হারাইব। আমি সেই শিকড় হারাইতে দিবার পারবো না।
বাবা, আমি সিদ্ধান্ত নিছি, এই নদী বাঁচবো, আর তোমার কথা আমি রাখুম বাবা। দাদু, দেখো, আমি আবার তোমার কাছে এসেছি। কিরে বাবা, আজ এত সকাল সকাল চলে আইলি যে? বাবা, কেন যেন আজ এই নদীটাকে আমার একদম নতুন লাগছে। নদী নতুন না রে বাবা, নদী তো সব সময় আপন মনে বইয়া চলে রে। আচ্ছা বাবা, তোমার কি দাদুর কথা মনে পড়ে? রোজই তো মনে পড়ে রে। গতকাল যখন মোরল বাবুরে না কইলাম, তখন মনে হইতাছিল তোর দাদু আমার পাশে দাঁড়াই আছে। এই নদী তো তার নিঃশ্বাস। দাদুর গন্ধ এখনো এই বাতাসে মিশে আছে মনে হয়। হাওয়ার ভেতরে তো স্মৃতি থাকে সুমন। নদী, গাছ, মাটি, এই সব মিলাই তো আমাগো জীবনের গল্প বানাই রে। বাবা, এই বাঁশির মতো সুর শুনে মনে হচ্ছে দাদু এখনো এখানেই আছে, এই হাওয়ার ভেতর। হরে বাবা, তোর দাদুর মতো মানুষ কখনো মরে না, নদীর মতো বইতে থাকে, বুঝলি? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। ওরে বাবা, ওইটা তো সত্যি একটা ছোট্ট কাঠের বাড়ি। এই যে অলৌকিক জিনিস রে, নদী কি আবার বাড়িও ভাসায় নাকি? মা, মা, সাধু বাবা মিথ্যে বলেন নাই, এ তো সেই বাড়ি, নদীর বানে ভেসে আসা বাড়ি। শুনছো সবাই? এইটা যে বাচ্চার কান্নার শব্দ, শুনছ? বাবা, মা, দেবেনদা, সাধু বাবার সেই ভবিষ্যৎবাণী সত্যি হইছে, আমাগো সন্তান আইছে, নদীর বানে ভাইসা আইছে। আরে গিন্নি, হুনছ? এই বয়সে আইসা আমার সংসারে আজ কোনো কিছুর অভাব নাই। জমি জমা, দোকানপাট, খেতে ফসল সবই আছে। কেবল একটাই আফসোস, আমাগো সিধুর ঘরে একটা বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ গো, সে কথাই তো সারাটা দিন ভাবি, কবে যে সেতু মিথিলার ঘরে একটা ফুটফুটে বাচ্চা আইব, আর আমাগো ঘর খুশিতে ভইরা উঠবো। মিথিলা মাইয়াটা খারাপ না, ঘর সামলায়, শ্বশুর শাশুড়ির সেবা করে, কিন্তু বাচ্চা মনে হয় ওর কপালে নাই। তাই হইব, নইলে এত এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, তাও বাচ্চা হইল না কেন? কত রকম মানত করলাম, কত পূজা দিলাম, কিছুতেই কোনো ফল নাই। এখন তো মানুষও খোটা দেয়, মোরলের বংশের বাতি নিভা গেল। মা, তুমি মাইনসের কথায় কান দাও কেন? মাইনসে কি আর চুপ থাকে? মাইনসের কাম খালি পরের লইয়া সমালোচনা করা। কইতে কইতে যখন ওগো মুখ ব্যথা হইয়া যাইব, তখন এমনিতেই চুপ হইয়া যাইব গো মা। তোর মুখে হাসি মানায় না সিধু, এত বড় সংসারে একটাও বাচ্চা নাই, আর তুই তুই কেমন করে হাসিস কত? মা, আমি কি করবো কও? চিকিৎসা করাইলাম, মানত করলাম, সব করলাম, এখন যা হওয়ার ওই যে এক সৃষ্টিকর্তা আছে না, তার হাতেই সবকিছু। তোর মা ঠিকই কয় সিধু, বংশের বাতি জ্বালাইতে হইলে তো কিছু করতেই হইব। একখান সন্তান ছাড়া যে মানুষ অপূর্ণ। বাবা, আপনারে আরেক কাপ চা দি? হরে মা, দে দে, তুই অনেক পরিশ্রমী মাইয়া, তরে আমার কিছুই বলার নাই।
হয়তো তোর ভাগ্যটাই খারাপ রে। সব দোষ আমারই বাবা। আমি যদি মা হইতে পারতাম তাইলে কেউ আপনা করে কথা শোনাইতে পারতো না, আর আপনাকে এত কষ্টও পাইতে হইতো না। দোষের কথা কইতাছি না মা, কিন্তু দুঃখের কথা তো সত্যি। এবারের উঠোনে শিশুর হাসি শুনতে আমার মনটা কেমন যেন অস্থির হইয়া রইছে। মা, আমি কইছি না সময় হইলে সব ঠিক হইয়া যাইব। তুমি খামোখাই কষ্ট পাইতাছো মা। কপাল যদি এমন হয় তাইলে আমরা আর কি করব, কিন্তু আমার মনে হয় এই সংসারে কোনো না কোনো একদিন ঈশ্বরের দয়া পড়বই পড়ব। হোগো, বংশের বাদ কি সত্যি নিভা যাইব নাকি? না গো গিন্নি, সৃষ্টিকর্তা বোধ হয় এখনো আমাগো কথা ভুলে নাই। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে সিধু, এক বস্তা সার লাগবো রে। আজকে আবার দাম বেশি নিবি না তো? তোর দোকান তো এই গ্রামের নাম কইরা ফালাইছে রে। আরে মহেশ দা, সার তো তোমারই দেই আমি, তুমি নিশ্চিন্তে নাও। ভালো সার আইছে, মাঠে তোমার সব ধান তরতরাই উঠবো, বুঝলা? আমার মাঠের ধান তরতরায় উঠবো ঠিকই, কিন্তু সিধুর ঘরে তো কিছুই তরতরায় উঠতাছে না। মহেশ দা, দোকান আইসে এই সব কোন ধরনের কথা? বেচা কেনার জায়গা এটা, তামাশা করার জায়গা না, বুঝলা? আরে ভাই, রাগ করতাছ কেন? গ্রামের মানুষ ঠাট্টা তামাশা না করলে মন ভরে নাকি? সবাই জানে তো তোর সংসারে একটু ঘাটতি আছে। মহেশ, তুই যদি আর একটা কথাও কস তাইলে তরে আমি এক মুঠো সারও দিমু না। তুই বড় বইলা তরে সম্মান দিতেছিলাম, কিন্তু তুই সেই সম্মান পাবার যোগ্য না। আচ্ছা আচ্ছা, রাগ করিস না ভাই, ঠাট্টা করলাম, কিছু মনে নিস না। আমি এক বস্তা সার নিয়ে গেলাম, টাকা কাইল দিয়ে যাবনি। কি হইছে রে সিধু? চিৎকার করলি মনে হইল। ও কিছু না রে দেবেন, ওই মহেশ আবার ওইসব লইয়া কথা তুলছিল। মানুষে বুঝাই কেমনে? সব কিছু যে মানুষের হাতে নাই। মানুষ তো কথা কইবই রে ভাই। গ্রামের মানুষের আলতু ফালতু কথা না কইলে তাগর পেটের ভাত হজম হয় না। তুই রাগ কইরা নিজের শান্তি নষ্ট করিস না ভাই, বাদ দে তো, বাদ দে, বাদ দে। রাগ না কইরে উপায় আছে? মিথিলা চুপচাপ থাকে, কিন্তু ও ভেতরে ভেতরে কেমন কষ্ট পাইতাছে কেউ না বুঝলেও আমি তো বুঝি। বাদ দে না রে ভাই, একদিন সব কিছু ঠিক হইয়া যাইব, দেখিস। হ, সৃষ্টিকর্তা চাইলে তো দুঃখ একদিন সুখ হইয়া যায়। দেহি ভাগ্যে কি আছে। মন খারাপ করিস না ভাই, ভালো সময় আইবই। তোর ঘরে আলো একদিন জ্বলবই, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বাবা সিধু, একটু আমাকে ঘরে আয় তো, তোর লগে জরুরি কথা আছে। আইসিস বাবা, তোরে কিছু কথা কইবার আছে। কথা? কি কথা মা? আবার আমার মিথিলারে খোটা দিবা নাকি? খোটা না রে বাবা, এবার সোজা সিদ্ধান্ত। আমি কই কি, আর দেরি করিস না, তুই বরং আরেকটা বিয়া কর। কি কইলা মা? আর একটা বিয়া? তুমি এমন কথা কেমনে ভাবলা মা? ভাববো না কেন? তোর বয়স বাড়তাছে, এই ঘরে বংশধর নাই, তুই মরলে দেখবে কে সংসার? তোর দোকান জমি জমা এত কিছুর উত্তরাধিকার কে হইব? হ্যাঁ মা, এই সব কথা আর কোনোদিন কইবা না।
আমি মিথিলারা ছাড়া বাঁচুম না। ওই আমার সংসার, ওই আমার সব। ভালোবাসা আর সংসারের হিসাব এক না রে বাবা। ঘরে সন্তান নাই মানে ঘর অর্ধেক ফাঁকা। আরে গিন্নি, জোর কইরা পোলাডার ওপর কিছু চাপাইয়া দিও না। ও নিজেই ঠিক করুক কি করব, কেমন? তুমি সব সময় চুপ থাকো, এই ব্যাপারে কিছুই কও না। আমি তো মা, আমি বুঝি মায়ের বুকের জ্বালা। মিথিলা ভালো মাইয়া এইটা ঠিক, কিন্তু ওর ভাগ্য খারাপ। আমার তো বংশের বাতি দেখতে ইচ্ছা করে। মা, আমি জানি আমার কারণে আপনি কত কষ্ট পাইতাছেন। আমি চাই না এই ঘরে আরেকটা মাইয়ার পাপ উঠুক। আমি যতদিন বাইচা আছি আমি এই সংসারই থাকবো। ঠিক কইছে মিথিলা। মা, ওর জায়গায় আর কেউ আসতে পারবো না। তুমি চাইলে আমার উপর রাগ করো, আমারে বকো, সবই আমি মাইনা নিতে পারবো, কিন্তু অন্য কোনো মাইয়ারে বউ হিসাবে মাইনা নিতে পারবো না আমি। তুই কেন বুঝতেছিস না? আমি তো তোর ভালাই চাইতাছি। বংশ টিকিয়ে রাখার দায়িত্ব তো তোরই বাবা। মা, বংশ টিকায় রাখতে গিয়া আমার যদি ভালোবাসা হারাইয়া যায়, তাইলে সেই বংশ টিকায় রাখার কোনো ইচ্ছাই নাই আমার। সংসারে শান্তি চাইলে আরে জোর কইরো না গিন্নি। সৃষ্টিকর্তা আছে, হয়তো তার ইচ্ছাতেই এমন হইতাছে। সময়ের আগে কেউ কিছু পায় না, আর সময় হইলে না চাইতেও আশীর্বাদ চইলা আসে। আর কাইন্দো না মিথিলা, আমি যতদিন আছি তোমার জায়গার কেউ নিবার পারবো না। মা রাগ করুক আর যাই করুক, আমি খালি তোমারে চাই। আমি শুধুই তোমার, বুঝলা মিথিলা? না, আমি তোমার ভাগ কাউরে দিমু না, কাউরে না। দরকার পড়লে সব পাইতে শেষ কইরা দিমু, তবুও তোমারে অন্যের হইতে দিমু না। দেখছ সিধু, নদীটা কেমন শান্ত দেখায়, কিন্তু ভেতরে কত স্রোত লুকায় রাখছে এইটা কেউ জানে না। মানুষের জীবনও তেমনই রে ভাই, ওপরে শান্ত ভেতরে ঝড়। কথাটা তুই ঠিকই কইছস রে দেবেন। বাইরের মানুষ দেখে ভাবে আমি কত সুখী, দোকান আছে, বাড়ি আছে, টাকা আছে, জমি জমা সব আছে, কিন্তু আমার ভেতরে কেমন জানি ফাঁকা লাগে রে। জানি ভাই, তোর ঘরে একটা সন্তান নাই, এইটাই তোর কষ্ট। আমি অনেকবার দেখছি বৌদি মুখে কিছু কয় না, কিন্তু চোখে জল লুকায়। আরে আমি খুব ভালোবাসি রে দেবেন, কিন্তু ভাগ্যটা এতই খারাপ, যতই চাই সুখ ততই দূরে সইরা যায়। মা তো আজ আমারে বিয়ার কথা কইল, কি যে করি। কাকিমার কষ্ট আমি বুঝি রে, কিন্তু তুই যেইভাবে বৌদিরে ভালোবাসস তা খুব কম মানুষেরই দেখছি রে। ওই একটা কথা শুনবি? কি ভাই, ক ক ক, তুই তো আমার সবচেয়ে আপন, ক। শুনছি গ্রামের পূর্ব পাড়ার জঙ্গলে নাকি এক সাধু বাবা আইছে। উনি নাকি অনেকের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। বন্ধামাইয়ারা সন্তান পাইছে, অসুখীর ঘরে শান্তি ফিরছে, লোকজন দূর দূর থেকে আইতাছে তার আশীর্বাদ নিতে। সত্যি কইতাছ? এমন কেউ এখনো আছে নাকি? দুনিয়ায় সব আছে রে ভাই, খালি বিশ্বাস দরকার। তুই একবার গিয়া দেখা কর, বৌদিরেও সাথে কইরা নিয়ে যা। বিশ্বাস কর, ক্ষতি হইব না, বরং হয়তো আশার আলো পাবি রে। আমি তোরে বিশ্বাস করি রে দেবেন। কত মানত করলাম, কত কিছু করছি, কিন্তু ফল পাই নাই। এইবার যদি এই সাধু বাবা সত্যি হয়। চেষ্টা ছাড়া কিছুই মেলে না রে ভাই। আমি কাল সকালে যাবার চাইতাছি ওইখানে, তুইও চল আমার লগে, হয়তো এইবার ভাগ্য বদলাবো। নদীও কত দূর থেকে আইসে মিলা যায় সাগরে। হয়তো আমার সুখও কোথাও আছে, শুধু খুঁজা পাইতে হইব। হ্যাঁ চল ভাই, আর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখ। এই পৃথিবীতে কিছুই অসম্ভব না,
হয়তো সৃষ্টিকর্তা তল লাইগা অন্য রাস্তা রাখছে, বুঝলি? ঠিক আছে দেবেন, কাইলি যামু মিথিলারে নিয়া ওই সাধু বাবার কাছে যামু। হয়তো এইটাই আমাগো শেষ ভরসা। যদি সত্যি আশীর্বাদ পাই তাইলে ওই সাধু বাবার কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকমু, চিরদিন কৃতজ্ঞ থাকমু। প্রণাম বাবা, শুনছি আপনি নাকি অনেকের মনের আশা পূর্ণ করছেন, তাই আমরা আপনার আশীর্বাদ নিতে আইছি। হ্যাঁ বৎস, সৃষ্টিকর্তার ইচ্ছেতে সব ঘটে। আমি তো কেবল তার কথাই বলি। বলো, কি সমস্যা নিয়ে এসেছ? বাবা, আমি মা হইতে পারি না। কত ডাক্তার কবিরাজ মানত সব করছি, কিন্তু গর্ভে সন্তান আসে নাই বাবা। আমাগো সংসারে সুখ নাই। যদি আপনি কিছু তদবির দিতেন। বৎস, তোমাদের ঘরে সন্তান লিখন নেই। তোমাদের ভাগ্যে জন্মদাতা হিসাবে সন্তানের আগমন হবে না। বাবা, তাইলে আমরা কি করুম? সারা জীবন কি এইভাবে থাকুম? খালি ঘরেই থাকুম? সৃষ্টিকর্তার ইচ্ছা অদ্ভুত। তোমাদের ঘরে সন্তান না থাকলেও সন্তান আসবেই, তবে স্বাভাবিক পথে নয়। নদীর বানে এক আশ্চর্য সন্তান আসবে। নদীর বানে? কেমন কইরা বাবা? নদী তো সব ভাসাইয়া নিয়া যায়, কিছুই তো দেয় না। নদী শুধু নেয় না মা, দেয়ও। সেই দিন ঝড় বইবে, নদী গর্জে উঠবে, আকাশে বিদ্যুৎ চমকাবে। সেই ঝড়ের রাতে নদীর বানে এক বাড়ি ভেসে আসবে। সেই বাড়ির ভেতরে থাকবে এক ফুটফুটে শিশু, নির্মল, দেবদত্ত। তুমি তাকে বুকে তুলে নিও, সেই হবে তোমাদের সন্তান। তাকে যত্নে বড় করো, তাতেই তোমাদের জীবনে সুখ ফিরবে। সত্যি কি এমনটা ঘটবো বাবা? সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর তোমরা বিশ্বাস রাখো। বিশ্বাসের মধ্যেই সবকিছু। তোমার বাড়ির পাশেই ওই নদী তোমার পরীক্ষার পথ দেখাবে। আপনার আশীর্বাদ চাই বাবা। যদি সত্যি সেই শিশু আসে, আমি তারে নিজের প্রাণ দিয়ে আগলায় রাখমু। সুখী হও মা। সময় পেলে নদী নিজেই কথা বলবে তোমাদের সঙ্গে। মিথিলা, মনে হয় এইবার ভাগ্যের দরজা খুলবার চলতেছে গো মিথিলা। গিন্নি, নদীর তীরে তাকাও। নদীর এমন চঞ্চলতা কখনোই দেখি নাই। বছর বছর বন্যা হয়, কিন্তু এইবারের স্রোত যেন আমার কাছে অন্যরকম লাগতাছে। সে সাধু বাবার কথা সত্যি হইলেই হইব। উনি তো কইছিলেন এক ঝড়ের রাতে নদী গর্জে উঠবো, আরেক বাড়ি ভাসবো বানে চলে। মা, বাইরে হাওয়া বাড়তাছে। আমি মাত্র নদীর ঘাট থেকে আইলাম, পানি অনেক বাড়তাছে। নৌকা টানায় লোকজন ব্যস্ত। এমনে করে চললে আইজ রাইতে মনে হয় বানাইব গো। হায় সৃষ্টিকর্তা, এত বছর ধরেই নদীর ধারে থাকি, কিন্তু এমন ভয় কখনো পাই নাই। মনটা কেমন ধুকপুক করতাছে। নদী যেই দিন চঞ্চল হয়, কিছু না কিছু ঘটেই। প্রকৃতি কখনো অকারণের আগে না কল্যাণী। হুকু, মনে হইতাছে সাধু বাবা ঠিকই করছিলেন। ঝড় হইব, নদী করছে উঠবো, হয়তো আজই সেই রাত। হে সৃষ্টিকর্তা, আমাগো রক্ষা করো। এই নদী সে আমাগো ঘর বাড়ি ভাসাইয়া নিয়া যাইব। ভয় কইরো না, আমরা বহু ঝড় জল দেখছি। এইটাও কাইটা যাইব, কিন্তু আজ এই নদীর গর্জনটা একটু আলাদা লাগতাছে। যদি যদি সত্যি কিছু ঘটে, যদি সেই শিশুটি আসে,
সাধু বাবা যার কথা কইছিলেন? বিশ্বাস রাখো মিথিলা, যদি ওনার ভবিষ্যৎবাণী সত্যি হয় তাইলে আজকের এই ঝড় কেবল ভয় না, এইটা আসার দুতি নিয়ে আইতাছে গো। হয়তো আজ রাতটাই সেই রাত যখন সৃষ্টিকর্তার ইচ্ছা ভাইসাইব নদীর বানে। সিধুরে, এই কেমন ঝড় শুরু হইল রে বাবা, মনে হইতাছে তো ঘরটাই উড়ায় নিয়া যাইবো। মা, এত ভয় পাইও না, কিচ্ছু হইব না। এই ঝড়, এই নদীর গর্জন, তাইলে কি এইটাই সেই রাত? সিধুরে, নদীর বানে কিছু ভাইসাইতাছে। নদীর ঘাটে গেছিলাম, অবিশ্বাস্য কিছু দেখছি। এই ঝড়ের রাইতে বাইরে গেছুস কেন? পাগল হইছুস নাকি? না কাকিমা, হুন, নদীর বানে কিছু ভাসতাছে, মনে হইতাছে একটা বাড়ি, ঠিক কাঠের বাড়ির মতো। আমি নিজ চোখে দেখছি। কাঠের বাড়ি? সাধু বাবা কইছিলেন ঝড়ের রাইতে নদীর বানে একটা বাড়ি ভাইসাইব। দেবেন দা, তুমি ঠিক দেখতাছো তো? হ্যাঁ দেখছি বৌদি, নিজের চোখে দেখছি। এখনো মাছ নদীতে আছে, স্রোতে ধীরে ধীরে তীরের দিকে আইতাছে। ওরে বাবা, ওইটা তো সত্যি একটা ছোট্ট কাঠের বাড়ি। এই কেমন অলৌকিক জিনিস রে! নদী কি আবার বাড়িও ভাসায় নাকি? সাধু বাবা মিথ্যে বলেন নাই মা, এই তো সেই বাড়ি, নদীর বানে ভেসে আসা বাড়ি। শুনছো সবাই? ওই যে একটা বাচ্চার কান্নার শব্দ শুনছো? বাবা, মা, দেবেন দা, সাধু বাবার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। আমাগো সন্তান আইছে, নদীর বানে ভাইসে আইছে। ওরে বাবা, সত্যি তো একটা বাচ্চা, নদী বাচ্চা ভাষায় আনছে। এমন জিনিস দেখবো এইটা তো সত্যি ভাবি নাই রে। হগো হগো, দেখো দেখো, ওর কান্না থাইমা কেন? যেন আমারই সিন না পালাইছে, যেন আমি ওর সত্যিকারের মা। হে সৃষ্টিকর্তা, সাধু বাবা সত্যিই কইছিল, এইটা তো আমাকে আশীর্বাদ। নদীর বানে ভাইসে আসা বাড়ি, আমাকে সন্তান। এ কি দেখতাছি আমি? এই বাচ্চা নদী কি আইনা দিল? বাবা, সাধু বাবার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ঝড়ের রাইতে নদী এই বাড়িটা ভাসায় আনছে বাবা। তাইলে এটাই কি সৃষ্টিকর্তার ইচ্ছা? নদী কি আমাকে শূন্য ঘর ভরাইয়া দিয়া গেল? আমি আজ বুঝলাম, নদী শুধু ভাসায় না, জীবনও ফিরাইয়া দেয়। এই বাচ্চাটাই আমাকে জীবন, আমাকে ভাগ্যের আলো। আমি ওরে নিজের সন্তানের মতো কইরাই বড় কইরা তুলবো। এই তো সেই বংশের বাতি যা আমার চাইছিল। সৃষ্টিকর্তা আজ আমাকে শূন্যতা দূর কইরা দিল। হে সৃষ্টিকর্তা, তোমার লীলা সত্যি অদ্ভুত। আজ থেকে এই শিশুই হইব আমাকে ঘরের আলো। তুমি ওরে সুস্থ সবল ভাবে বড় কইরো। ও জানি ভবিষ্যতে এই পরিবারের হাল ধরবার পারে।